আয়তঘন থেকে এবার যে শর্ট প্রশ্নগুলো রয়েছে এগুলো আলোচনা করব। 24-এর একের দাগে বলা হয়েছে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার আর ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। তো আমরা আয়তনের একটি সূত্র শিখেছিলাম, সেখানে বলছিলাম যে আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমরা আয়তনের সূত্র শিখেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর তার সঙ্গে গুণ উচ্চতা, এটা সমান হচ্ছে 440 ঘন সেন্টিমিটার। তো ভূমির ক্ষেত্রফল বলা আছে 88, তাহলে উচ্চতা বের করতে বলা হয়েছে, তাহলে উচ্চতা সমান 440-এর নিচে 88, এই কাটাকাটিটা করলেই হয়ে যাবে। তো 11×4 = 44, 8×11 = 88, 8×5 = 40, তাহলে 5 সেন্টিমিটার হবে উত্তর। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার আর গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দীর্ঘ আর 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু কতগুলো তক্তা রাখা যাবে? তার মানে এই গর্তের আয়তন তোমার দরকার। আমি যেহেতু শর্ট প্রশ্ন খুব শর্টেই করছি, গর্তের আয়তন হচ্ছে এত ঘনমিটার আর আমাদের প্রত্যেকটা তক্তা বলা আছে। অ্যাকচুয়াল একটা তক্তার আয়তন দিয়ে এই গর্তের আয়তনকে ভাগ করে দিলেই তক্তার সংখ্যা বেরিয়ে আসবে। আমি আবারও বলি, একটি তক্তার আয়তন তার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর গর্তের আয়তন হচ্ছে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমাদের এই গর্তের আয়তনকে যদি আমরা একটা তক্তার আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে তক্তার সংখ্যা বেরিয়ে যাবে। একটু কাটাকাটি করতে হবে। 5×8 = 40, 4×4 = 16 আর 2 দিয়ে কাটলে এটা হবে 2। তাহলে 12×2 = 24, 24-কে 8 দিয়ে গুণ করতে হবে। 32-এর 2 হাতে 3, 8 দিয়ে 16, 3 = 19, 192 খানা তক্তা রাখা যাবে। তৃতীয় প্রশ্নটা, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। আচ্ছা, ঘনকের পার্শ্বতল হচ্ছে কটা? এখানে ঘনকের 4টি পার্শ্বতল। পার্শ্বতল কটি? পার্শ্বতল 4টি। পার্শ্বতল মানে হচ্ছে সাইডের তল, সাইডে 4টি, উপরে একটা নিচে একটা, তাহলে 4টি হচ্ছে আমার পার্শ্বতল। এখন প্রত্যেকটা তলের ক্ষেত্রফল, আমাদের যদি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয়, যদি বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার হয়, তাহলে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার। তার মানে 4টি তলের ক্ষেত্রফল হচ্ছে 4a², এটা সমান বলা আছে 256। তাহলে 4টি তলের ক্ষেত্রফল কত? 4a², এটা সমান 256। একটি তলের ক্ষেত্রফল হচ্ছে তোমার a² বর্গ মিটার আর 4টি তলের ক্ষেত্রফল হচ্ছে 4a² বর্গ মিটার, এটা সমান হচ্ছে 256 বলে দেয়া আছে। তুমি এইখানে থেকে শুধুমাত্র এর মানটা বের করে নাও। তাহলে কাটাকাটি করতে হবে। তাহলে সমান হবে 8, 64 বর্গমূল করলে হচ্ছে 8। তাহলে ঘনকটির আয়তন কত হবে? a³ মানে হচ্ছে 8-এর হোল কিউব ঘন মিটার, তার মানে হচ্ছে 512 ঘন মিটার। তুমি 8-এর হোল কিউব মানে 3টে 8 গুণ করলে পেয়ে যাবে 512 ঘন মিটার। তাহলে তোমার এইটা হবে উত্তর। এরপর 4-এরটা বলা হয়েছে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দেয়া আছে। ঘনক দুটির, এটা ভুল লেখা আছে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে।
তো আমরা যদি প্রথম ঘনকটির বাহুর দৈর্ঘ্য A1 একক আর দ্বিতীয় ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি A2 একক ধরে নিই, তাহলে আয়তনের একক মানে হচ্ছে A1 কিউব বাই A2 কিউব, এই অনুপাতটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে A1 বাই A2 এটা সমান 1/3। তো আমাদের সমগ্র দলের ক্ষেত্রফল হচ্ছে 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার, এটা সমান কত তোমার জানতে চাওয়া হয়েছে। 6 কেটে যাবে, তাহলে A1 বাই A2 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/9, তার মানে হচ্ছে 1:9, এইটা হবে তোমার উত্তর। আমি আরো একবার বলে দিই, যদি একটা বাহুর দৈর্ঘ্য A1 হয় আর আরেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য A2 একক হয়, তাহলে তাদের এর আয়তন হচ্ছে A1 কিউব আর এর আয়তন হচ্ছে A2 কিউব। এই অনুপাতটা বলে দেওয়া হয়েছে, আমরা সেখান থেকে A1 বাই A2 এর মান বের করেছি। এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে, তাই আমরা 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার এটা সমান আমরা পেয়ে গেছি 1:9। এবার একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল তার মানে হচ্ছে 6 ইন্টু, যদি তার বাহু এ হয় তাহলে 6A স্কোয়ার সমান S, এটা বলে দেয়া আছে। আর কর্ণের দৈর্ঘ্য D, তো D সমান হচ্ছে A√3। আমরা জানি যদি বাহু একটি ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি A একক হয়, তাহলে পরে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6A স্কোয়ার আর কর্ণ হচ্ছে A√3। তো এইখানে থেকে ডি আর এস এর মধ্যে সম্পর্ক বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এখানে এ সমান কি পাবে তুমি D/√3, তাহলে এইখানে তুমি শুধুমাত্র বসিয়ে দাও D/√3 এর হোল স্কোয়ার, এটা সমান এস। তাহলে এইখানে থেকে D²/3 এটা সমান এস, একটু কাটাকাটি করে নাও, তাহলে এটা হবে কি 2D² সমান এস, বা বলা যায় D² সমান S/2। তার মানে হচ্ছে এই লাস্টেরটা ঠিক হচ্ছে। এরপর সত্যি মিথ্যে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, আচ্ছা আমি মনে করছি প্রথম অবস্থায় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য A একক ছিল, তাহলে তার আয়তন কত হবে A কিউব, এত ঘন একক প্রথম অবস্থায় ছিল। তো এখন কি হয়েছে না, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, তাহলে ধারের দৈর্ঘ্য কত হয়েছে এখন 2A একক, তাহলে তার আয়তন কত হবে 2A হোল কিউব, তার মানে হচ্ছে 8A কিউব ঘন একক হয়ে যাবে তার আয়তন। তো এখানে বলা হয়েছে দেখো প্রথমটা A কিউব আছে, এখানে 8A কিউব মানে 8 গুণ হয়েছে, এখানে বলা হয়েছে যে 4 গুণ হবে, তাহলে এটা মিথ্যা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দেওয়া হয়, তো ধারের দৈর্ঘ্য প্রথমে A একক ছিল, তো সেটা দ্বিগুণ করলে হয় 2A একক, আর প্রথম অবস্থায় তাহলে আয়তন ছিল A কিউব, আর দ্বিগুণ করলে আয়তন হয়ে যাবে 8A কিউব, সেক্ষেত্রে আমাদের 8 গুণ হচ্ছে, তাই এটা মিথ্যে রয়েছে। এবার আছে বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। এটা সত্যি না মিথ্যা আমরা একটু দেখব। আচ্ছা 1 হেক্টর সমান বলে দেওয়া হয়েছে 100 আর 100 আর 1 আর সমান 100 বর্গমিটার, তাহলে এখানে 1 হেক্টর সমান 100 গুণ 100 বর্গ মিটার। এই যে 1 আর সমান 100, তাই এখানে 100 গুণ 100, তার মানে 1 এর পিঠে 4টা শূন্য বর্গমিটার, এটা হচ্ছে 1 হেক্টর মানে। এখন 2 হেক্টর মানে কি হবে, তাহলে 2 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে এত বর্গমিটার। তো এত বর্গমিটার জমি, এই জমিতে 5 সেন্টিমিটার উচ্চতার বৃষ্টিপাত হয়েছে, তাহলে আমরা জানি যে আমাদের আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখানে ভূমির ক্ষেত্রফল কি আছে, এটা সমান আমি যদি লিখে ফেলি 2 এর পিঠে 4টা শূন্য বর্গমিটার, তাহলে 2 এর পিঠে 4টা শূন্য বর্গমিটার ইন্টু উচ্চতা। উচ্চতাটা দেখো আমাদের সেন্টিমিটারে রয়েছে, তো সেন্টিমিটারকে আমাকে প্রথমে মিটারে নিয়ে যেতে হবে। তো সেন্টিমিটার থেকে আমাদের মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই 5 এর নিচে কিন্তু 100 এত ঘন মিটার।
আশা করছি বোঝা গেছে। উচ্চতা সমান হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে আমার 5-এর নিচে 100 মিটার। তো এইখানে একটু কাটাকাটি করতে হবে। 100 দিয়ে যদি কেটে দিই এটা হবে 200, তাহলে এটা হবে 5 2 10, 2 শূন্য এত ঘনমিটার। দেখো ওরা বলেছিল 1000 ঘনমিটার, আমারও উত্তর আসছে 1000 ঘনমিটার, সুতরাং এটা সত্যি রয়েছে। এরপর চলে এসো শূন্যস্থান পূরণে। বলা হচ্ছে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা হবে? আমি প্রথম দিন সমকোণী চৌপলের থিওরি যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম একটি সমকোণী চৌপলের 4টি কর্ণ। আচ্ছা, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু, আচ্ছা ঘনকের একটা তল কেমন দেখতে? ঘনকের একটি তল হচ্ছে আমাদের বর্গাকার দেখতে হয়। তো ঘনকের একটি তল বর্গাকার, আমাদের একটি তলের কর্ণের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তো কর্ণ কিভাবে আসবে? এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অ্যাকচুয়াল ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে আমাদের অ্যাকচুয়াল একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। √2 ইন্টু বাহু মানে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হবে √2 ইন্টু এ। তো আমাদের এখানে তাহলে কি উত্তর হবে? √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। আমার এ মানে হচ্ছে একটি ধারের দৈর্ঘ্য। আচ্ছা, এটা কিন্তু একটি তলের কর্ণের দৈর্ঘ্য বলা আছে, তাই √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। যদি ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বলা হতো তাহলে √3 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য হতো। এরপর সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা প্রথম দিনই আলোচনা করেছিলাম সেটা হয়ে যাবে একটা ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান। সেটি একটি বিশেষ ধরনের ঘনবস্তু, তার নাম হচ্ছে ঘনক। এরপরে এসো 25-এর দাগে। বলা হচ্ছে যে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দু সংখ্যা z যদি হয়, আচ্ছা তাহলে x এর মান কত হবে? তল কটা? 6টা। x এর মান তাহলে 6। আচ্ছা, y সমান কত হবে? ধার কটা? আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে একটি সমকোণী চৌবলের তোমার ধার সংখ্যা হচ্ছে 12টা, আর শীর্ষবিন্দু হচ্ছে তোমার 8টা, আর কর্ণ হচ্ছে 4টি। তাহলে এইগুলো আমরা জানি, সুতরাং আমরা x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এটা সমান বের করে ফেলতে পারবো। তাহলে এখানে x এর মান হচ্ছে 6, এটা 12, এটা 8, এটা 4, তাহলে আমাদের উত্তরটা কত হবে? খেয়াল করো, 8 4 12, তার মানে এই -12 আর এই 8 4 12, তাহলে +12, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে, তাহলে উত্তরটা হবে 6। বড় যোগ তুমি এখানে আরেকটু 2 নম্বরের প্রশ্ন যদি হয় তাহলে তুমি এখানে এইটুকু লিখতে পারো, তাহলে এটা হচ্ছে আমার তল সংখ্যা, সরি তল সংখ্যা x সমান 6, ধার সংখ্যা y সমান 12, শীর্ষবিন্দু সংখ্যা z সমান 8, আর কর্ণ সংখ্যা হচ্ছে p সমান 4। এরপর বলা হয়েছে দুটি আয়তগণের মাত্রাগুলোর অনুপাত বলা হয়েছে। দেখো মাত্রাগুলো মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি বলা আছে, আর একটা আয়তঘনেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি বলা আছে। তো যদি আয়তঘন দুটির গুণফল সমান হয় তাহলে এইচ এর মান কত? তো গুণফল সমান মানে তুমি বুঝতেই পারছো যে 3টের গুণ, তাহলে তোমার বলেই দিয়েছে যে সরি ঘনফল সমান, ঘনফল মানে হচ্ছে 3টের গুণ, তাহলে এইটা গুণ এটা, এটা সমান হচ্ছে 4 গুণ 6 গুণ 4, এটা হচ্ছে শর্তানুসারী। তাহলে এইখানে থেকে কি পাওয়া যাবে? 2h মাইনাস 1, এটা সমান 4 ইন্টু 6 ইন্টু 4, নিচে হচ্ছে 8 গুণ 2, এবার কাটাকাটি যাবে, 4 2 8, 2 2 4, এই 2 এই 2 কেটে যাবে, তাহলে হচ্ছে 6। তো এইখানে থেকে আমার বেরোবে 2h সমান হচ্ছে 6 প্লাস 1 মানে 7, তাহলে এখানে থেকে h সমান বেরোবে 7/2, তার মানে হচ্ছে 3.5।
এরপরে চলে এসো 3 নম্বর প্রশ্ন। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, ঘনকটির সমগ্রতল এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমার এখানে জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে, তো আরেকটু জায়গা লাগবে এই প্রশ্নটার জন্য। আমি এই প্রশ্নটার জন্য আরেকটু জায়গা যেটা লাগবে সেটা উপরে লিখবো, জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, তাহলে লিখি মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য তুমি এটা 100 ধরে নিতে পারো বা তুমি ধরে নিতে পারো। আমি ধরেই করছি, ধারের দৈর্ঘ্য হচ্ছে একক। তাহলে প্রথমে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? তাহলে লিখবো অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ একক। তো এখন কি হয়েছে না, ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, তাহলে লিখবো এখন প্রতিটি ধারের দৈর্ঘ্য দেখো ছিল এ, তার সঙ্গে যোগ হচ্ছে এ ইন্টু 50 এর নিচে 100, তার মানে এ প্লাস এটা কাটাকাটি করে দেখবে a/2 একক, তার মানে হচ্ছে 3a/2 একক। এটা এখন প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য। তাহলে লিখবো অতএব এখন ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু a স্কোয়ার মানে বাহু স্কোয়ার, তার মানে 3a/2 এর হোল স্কোয়ার এত বর্গ একক। তার মানে কত দাঁড়াচ্ছে? 6 গুণ 9/4 a স্কোয়ার বর্গ একক। তার মানে আমি এর পরেরটুকু একটু উপরে লিখছি, জায়গা শর্ট হয়ে গেছে। তো আচ্ছা, এইখানটা ছোট্ট করে এটা সমান লিখে নিচ্ছি, একটু কাটাকাটি করলে এটা হবে 2, এটা হবে 3, তার মানে হচ্ছে 27/2 স্কোয়ার বর্গ একক। আচ্ছা, আমার ছিল 6 স্কোয়ার, হয়েছে 27/2 বর্গ স্কোয়ার। তাহলে এখানে লিখছি একটু, তাহলে লিখবো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বেড়েছে। তাহলে বৃদ্ধি হয়েছে কতটা? বৃদ্ধি হয়েছে 27/2 স্কোয়ার, আর ছিল যেটা সেটা এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে এত বর্গ একক। তো বিয়োগ করলে হবে 27 স্কোয়ার বিয়োগ 12 স্কোয়ার নিচে 2 বর্গ একক, তার মানে হচ্ছে 15/2 স্কোয়ার বর্গ একক। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে এখানে লিখবো অতএব শতকরা বৃদ্ধি। তো শতকরা বৃদ্ধি সমান যতটা বেড়েছে সেইটা উপরে লিখবো, যত এর মধ্যে বেড়েছে সেটা নিচে লিখবো, গুণ 100 এত পার্সেন্টেজ। তো কাটাকাটি করতে হবে, বুঝতেই পারছো এ স্কোয়ার কেটে যাবে, তার মানে হচ্ছে 15 গুণ 100 আর নিচে হচ্ছে 2 গুণ 6 এত পার্সেন্ট। তো এটা কাটাকাটি করতে হবে একটু, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 50, আর এটা যদি 2 দিয়ে কাটি এটা হবে 25, আর 3 দিয়ে কাটলে এটা হবে 3 5 15, তাহলে আমি পেলাম 125% ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল 125% বেড়ে গেছে। আমার জায়গা শর্ট ছিল বলে একটু ছোট ছোট করে লিখেছি, একটু নিজেরা ভালো করে শুনে দেখবে, আশা করছি বুঝতে পারবে। 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, তার মানে 3টে ঘনক রয়েছে। তার প্রথমটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 3, দ্বিতীয়টার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 4, আর তৃতীয়টার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো ঘনক 3টি গলিয়ে, আচ্ছা গলানো হচ্ছে মানে প্রত্যেকের আয়তন দরকার, তো তাহলে একটি নিরেট ঘনক তৈরি করা হয়েছে। নতুন ঘনকটির প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে লিখছি প্রথম ঘনকটির
আয়তন, প্রথম ঘনকটির আয়তন কত হবে? দেখো আয়তন মানে হচ্ছে বাহুর কিউব, তাই এত ঘন সেমি, তার মানে হচ্ছে 27 ঘন সেমি। দ্বিতীয় ঘনকটির আয়তন, এটা হচ্ছে 4 কিউব ঘন সেমি, তার মানে হচ্ছে 64 ঘন সেমি। আর তৃতীয় ঘনকটির আয়তন তাহলে কত হবে? 5 কিউব ঘন সেমি, তার মানে হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। তাহলে লিখব অতএব ঘনক তিনটির মোট আয়তন, অতএব ঘনক তিনটির মোট আয়তন, মোট আয়তন কি হবে? এগুলো সব যোগ হবে। তো এত ঘন সেমি, তো এইখানে যোগ করে একটু দেখতে হবে কত হচ্ছে। 16 6 হাতে 1, 8 9 10 11, 216 ঘন সেন্টিমিটার হয়েছে। এবার বলা হয়েছে যে নতুন ঘনকটা তৈরি করা হবে, এইগুলো মানে নতুন ঘনকটির আয়তন তাহলে 216 ঘন সেন্টিমিটারই হবে। তো সেই বড় ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? এখানে লেখো, মনে করি বা একবারেই লিখতে পারো, আমি তাও তোমার জন্য, তোমার সুবিধার জন্য এক লাইন বেশি লিখছি। মনে করি নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে লিখবো শর্তানুসারে, দেখো এই নতুন ঘনকটার আয়তন হচ্ছে a কিউব মানে হচ্ছে 216, তাহলে আমাদের a সমান কি হবে না 216 ঘনমূল করতে হবে। তো 216কে তুমি একটু ভাঙো, 2 দিয়ে ভাঙলে 108, আবার 2 দিয়ে ভাঙলে 54, আবার 2 দিয়ে ভাঙো 27, 3 দিয়ে ভাঙো 9, 3 দিয়ে ভাঙলে 3। খেয়াল করো, তাহলে এখানে তুমি পাবে অ্যাকচুয়াল 6 কিউব, 216 মানে 6 কিউব। যদি তোমার মনে থাকে তাহলে এখান থেকে তুমি ডিরেক্টলি লিখতে পারবে, আর যদি মনে না থাকে এরকম ভেঙে নিয়ে লিখবে। তার মানে হচ্ছে একটা 2 আর একটা 3 বেরোবে, তাহলে 6। তাহলে নতুন ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। আমি আর লিখলাম না। এবার 5এরটা বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে, দুটো সংলগ্ন দেয়াল বুঝতেই পারছো, একটা দেয়াল যদি আয়তঘন হয়, একটা হচ্ছে তোমার লম্বায় বেশি হবে আর একটা লম্বায় একটু কম হবে। তার মানে একটা দৈর্ঘ্যের দিক বরাবর আর একটা প্রস্থের দিক বরাবর দুটো দেয়াল। তো ঘরটির উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয়, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে? আমি তোমাকে একটু হেল্প করব। তো ঘরটি তাহলে মেঝে হচ্ছে আয়তকার, যার বলা আছে এটা তাহলে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা ঘরের রয়েছে সেই দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 12, তার মানে অ্যাকচুয়াল দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12 মিটার। আর প্রস্থ অ্যাকচুয়াল এখানে বলে দেওয়া আছে দেখো 8 মিটার, কারণ এই প্রস্থের দিকে যে দেয়াল, এই দেয়ালের দৈর্ঘ্য বলা আছে 8 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল খুবই সোজা, মেঝের ক্ষেত্রফল হচ্ছে এই শুধু 12 গুণ 8 বর্গ মিটার, তার মানে হচ্ছে 96 বর্গ মিটার। এটা তোমার বোঝার জন্য তোমাকে একটু মানে একটু হতভম্ব করে দেওয়ার জন্য একটা প্রশ্ন ছিল। কিছুই না, তোমার হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে দেয়ালটা ঘরের রয়েছে সেই দেয়ালের দৈর্ঘ্য বলা আছে 12 মিটার। তার মানে হচ্ছে ওই দেয়ালটার দৈর্ঘ্য আর ওই দেয়ালটার প্রস্থ কিন্তু এখানে উচ্চতা 4, সেই উচ্চতাটা আমাদের কোনো কাজে লাগছে না। আর প্রস্থের দিকে যে দেয়াল আছে তার দৈর্ঘ্য 8 এবং তারও প্রস্থ হচ্ছে তোমার 4, উচ্চতাই ওই ক্ষেত্রে প্রস্থ। তার মানে এখানে মেঝের ক্ষেত্রফল হচ্ছে আমার জাস্ট এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে আমাকে জানাবে।